গণতন্ত্রকে বাদ দিয়ে কিসের উন্নয়ন? জানাবো পেসমেকার বসানো হলো খালেদা জিয়ার হৃদযন্ত্রে। এবং সর্বশেষ জানাবো আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এর জন্য পেল অ্যামনেস্টি মিডিয়া অ্যাওয়ার্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্রকে বাদ দিয়ে কিসের উন্নয়ন? দেশের মানুষকে নির্বাচনের বাইরে রেখে ভোটারবিহীন নির্বাচনের অবৈধ সরকার গণতন্ত্র রক্ষা করার কথা বলছে। নির্বাচনে কারচুপি করে স্বৈরাচারী কায়দায় আজ দেশ শাসন করার মাধ্যমে দেশের জনগণকে আতঙ্কগ্রস্ত করে রেখেছে সরকার। এক পদ্মা সেতু দেখিয়ে দেশের জনগণের মৌলিক ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে দেশের অর্থ সম্পদ ভাগ বাটোয়ারার মাধ্যমে লুটেপুটে খাচ্ছে। এই সরকার আজ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে দেশটাকে কারাগার বানিয়ে শাসন করে যাচ্ছে। আবার দেশের প্রতিটি সীমান্তে সাধারণ মানুষগুলোকে গুলি করে হত্যা করা হচ্ছে। একটি গণতান্ত্রিক সরকার থাকবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, স্বৈরশাসন থাকবে না, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাব, মানুষ ভোটাধিকার পাবে। অথচ আজকে স্বাধীনতার এত বছর পরে এসেও ভোটাধিকার সহ মানুষের মৌলিক অধিকার ও আইনের শাসনের জন্য আমাদের হাহাকার করতে হচ্ছে। এটা আমাদের চরম দুর্ভাগ্য যে স্বৈরাচার ব্যক্তির পতন হয়েছে, কিন্তু স্বৈরাচার ব্যবস্থার পতন হয়নি। স্বৈরাচার ব্যবস্থা এখনও বিদ্যমান। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান যদি দলীয়করণ করে ফেলা হয়, সেখানে মানুষের মৌলিক অধিকার বলে কিছু থাকবে না। সেই অবস্থায় আজ দেশের পরিস্থিতি। আজ গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের সংঘাত চলছে। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তার চেয়েও বেশি খারাপ পরিস্থিতিতে আছি এখন আমরা। কথা ছিল বাংলার মাটিতে কোনো স্বৈরাচারী আশ্রয় প্রশ্রয় পাবে না, কিন্তু আমাদের দুর্ভাগ্য দেশে এখন স্বৈরাচারের দখলে। প্রকৃতপক্ষে এই দেশে গণতন্ত্র কেবলমাত্র একটি শব্দ, এর কোনো প্রয়োগ নেই। আমাদের এখানে মুখে গণতন্ত্রের কথা বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঠিক যেন মুখে মধু অন্তরে বিষের মতো ব্যাপার, অর্থাৎ কথা আর কাজের কোনো মিল নেই। আবার বাইরে ফিটফাট, ভেতরের সদরঘাটও বলা চলে। যেমন দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, কিন্তু দেশের মানুষ নিজ দেশেই পরাধীন জীবনযাপন করছে বাধ্য হয়ে। শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য যত রকমের নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, লুটপাট, দেশের বাইরে অর্থ পাচার, সবই এই সরকার করছে। এমন কোনো অপকর্ম নেই যা এই সরকারের আমলে হয়নি। ভাবতেও অবাক লাগে, এই আওয়ামী লীগে একদিন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল, কেননা তাদের আশঙ্কা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। অথচ কতটা নির্লজ্জ হয়ে আজ তারা দলীয় সরকারের অধীনে নামে মাত্র নির্বাচন করছে। কারণ তারা জানে যে সুষ্ঠু নির্বাচন হলে তারা পরাজিত হবে। তাই প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতা দখল করে আছে। বর্তমান সময়ে গণতন্ত্রের ঔদ্ধত্য চরম মাত্রায় পৌঁছেছে। মাদক ব্যবসা থেকে শুরু করে প্রতিপক্ষকে দমন করা, মামলা দিয়ে হেনস্থা করা, সংসদ সদস্য হওয়ার গুণে যা খুশি করার স্বাধীনতা, ব্যাংক লুট, কণ্ঠরোধ, সবকিছুই এখানে আছে। এই ঔদ্ধত্যের কারণে সংসদ সদস্য তার শিক্ষককে প্রহার করে, সাবেক সংসদ সদস্য ছাত্রছাত্রীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ছাত্র সংগঠনের অনুষ্ঠানে না যাওয়ার অপরাধে রাতের বেলা ছাত্রীকে পথে বের করে দেয়, সংসদে প্রতিপক্ষকে যেমন খুশি তেমন ভাষায় গালিগালাজ করে। এই ঔদ্ধত্যের কারণেই হাজার হাজার কোটি টাকার ব্যাংক লুট উপেক্ষিত হয়। এমন উদাহরণ অসংখ্য। দেশের মানুষ স্বাধীনতার পরেও ঔদ্ধত্যের গণতন্ত্র দেখেছে। বিগত বছরগুলোতে বিভিন্ন দেশে গণতান্ত্রিক চর্চার যে বিকৃতি ঘটেছে, তার ফলে জনগণ এই ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে। কিন্তু যারা ঔদ্ধত্যের গণতন্ত্রের নায়ক, তারা এটা বুঝতে চান না যে এই ঔদ্ধত্য দীর্ঘস্থায়ী হয় না। গণতন্ত্রের স্লোগান দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে না পারলে কোনো কিছুই টেকসই হবে না। তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মত প্রকাশ ও নেতা নির্বাচনের স্বাধীনতা। রাজনৈতিক বিজ্ঞানীরা গণতন্ত্র হয়ে ওঠার জন্য গণতান্ত্রিকতার কথা বলেন। কোনো অবস্থার পরিণতিতে গণতন্ত্র এসেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গণতান্ত্রিকতা প্রতিষ্ঠিত হচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এই গণতান্ত্রিকতা প্রতিষ্ঠায় কি করতে হবে ক্ষমতার নায়করা তা জানেন। পেসমেকার বসানো হলো খালেদা জিয়ার হৃদযন্ত্রে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে।
জাহিদ হোসেন বলেন, পেসমেকার বসানোর পর এখন 72 ঘন্টার জন্য খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা দিয়ে সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল শনিবার রাতে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার শরীরে পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়। জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, হার্টে ব্লক ছিল, আগে একটা রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত 2 মে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চিকিৎসকেরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দিয়েছিলেন। গত বছরের 9 আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন 5 মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত 11 জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় 5 মাসের বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয়েছিল। আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের জন্য পেল অ্যামনেস্টি মিডিয়া অ্যাওয়ার্ড। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ সব মানবাধিকারের গল্প বলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করা সাংবাদিক ও সম্পাদকদের সাহস ও সংকল্পের প্রশংসার মধ্য দিয়ে মানবাধিকার সাংবাদিকতার শ্রেষ্ঠত্ব উদযাপন করে থাকে। এবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট ও aljazeera.com নিউজ ডেস্ক 8ম বার্ষিক অ্যামনেস্টি মিডিয়া অ্যাওয়ার্ডে সেরা মানবাধিকার সাংবাদিকতা ক্যাটাগরিতে শীর্ষ পুরস্কার পেয়েছে। বাংলাদেশের পটভূমিতে নির্মিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান তথ্যচিত্রের জন্য ইনভেস্টিগেশন ক্যাটাগরিতে আই ইউনিট এই পুরস্কার লাভ করে। গতকাল বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তথ্যচিত্রে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। ভিডিওটিতে দাবি করা হয়, আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকার সত্ত্বেও বাংলাদেশ গোপনে ইসরায়েলের কাছ থেকে স্পাইওয়্যার কিনেছে। তবে বাংলাদেশ সরকার দাবি করেছে মোবাইল ফোন নেটওয়ার্কে আড়ি পাততে সক্ষম এই সফটওয়্যার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য আনা হয়েছিল। আল জাজিরার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পরিচালক ফিল রেজ বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সবার সামনে উন্মোচন করা আই ইউনিটের মৌলিক নীতির অংশ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছ থেকে ইনভেস্টিগেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়া বড় সম্মানের। এছাড়াও তাইগ্রিয়ান শুড নেভার গিভ বার্থ, রেপ ইন তাইগ্রে প্রতিবেদনের জন্য আল জাজিরার ডিজিটাল ওয়েবসাইট রিটেন নিউজ ক্যাটাগরিতে শীর্ষ পুরস্কার পেয়েছে। এই প্রতিবেদনে সাংবাদিক লুসি কাসা ইথিওপিয়ার পশ্চিমে তাইগ্রে অঞ্চল থেকে বাস্তুচ্যুত মানুষের উপর নির্যাতন, লুটপাট, ধর্ষণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সাক্ষাৎকার দাতাদের দাবি, দেশটির আমহারা বাহিনী এসব অপরাধ করেছে। আল জাজিরার অনলাইন ইংরেজি সংস্করণের ম্যানেজার সোরাইয়া সালাম বলেন, এটি খুবই ঝামেলাপূর্ণ প্রতিবেদন ছিল এবং এর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নিয়ে আমি খুবই গর্বিত। গত 4 মে লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অ্যাওয়ার্ডের ঘোষণা দেয়। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সবার সামনে উন্মোচন আই ইউনিটের মৌলিক নীতির অংশ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছ থেকে ইনভেস্টিগেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাওয়া বড় সম্মানের। এর আগে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান দীর্ঘ অনুসন্ধানী তথ্যচিত্র বিভাগে শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ডিআইজি পুরস্কার জিতেছে। বিশ্বের নামকরা সব সংবাদ মাধ্যমের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করে এই পুরস্কার জিতেছে আল জাজিরার এই তথ্যচিত্র। প্রতিযোগিতায় অংশ নেয়া অন্যান্য তথ্যচিত্রের মধ্যে ছিল বিবিসি নির্মিত দ্য বেবি স্টিলার। পুরস্কার দেয়া হয় গত 3 অক্টোবর। আল জাজিরার প্রায় 1 ঘন্টার এই প্রতিবেদনে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার 3 ভাই এর কার্যক্রম দেখানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আপন 3 ভাই 2004 সালে একটি হত্যাকাণ্ডের অপরাধে আদালতে দণ্ডিত হয়েছিল।
এই ভাইদের মধ্যে আনিস আহমেদ এবং হারিস আহমেদ বর্তমানে পলাতক রয়েছেন। তৃতীয় ভাই তোফায়েল আহমেদ জোসেফ, যিনি হত্যার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত ছিলেন, রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে কারাগার থেকে মুক্ত হন। যদিও দুই ভাই হারিস আহমেদ এবং আনিস আহমেদ পলাতক, কিন্তু আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে হারিস আহমেদ এবং আনিস আহমেদকে জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা গেছে। প্রতিবেদনে দেখানো হয় আনিস আহমেদ থাকেন কুয়ালালামপুরে আর হারিস আহমেদ আছেন হাঙ্গেরির রাজধানীর বুদাপেস্টে। প্রতিবেদনে গোপন রেকর্ডিংয়ের মাধ্যমে বুদাপেস্ট হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালানো হয়। তিনি নাম পরিবর্তন করে হাসান মোহাম্মদ নাম নিয়ে বিভিন্ন দেশে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, সেটা দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।